নমস্কার। এই মুহূর্তে আমি নিউজ 18 বাংলায় অয়ন এবং আপনাদের সঙ্গে আমি অতনু রয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কর ঘোষ, পূর্ণমন্ত্রী শঙ্কর ঘোষ, ক্যাবিনেটে এই মুহূর্তে শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন। একদম আমি শুভেচ্ছা, আমরা নিউজ 18 বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। কিন্তু প্রথম যেটা আজকে জলজ্যান্ত ইস্যু অতনু, সেইটা নিয়ে কথা বলতে হয়। একজন বিধায়ক, জনপ্রতিনিধি, যেখানে আইন তৈরি হয় সেখানে বিরোধী দলনেতা হওয়ার জন্য বিরোধী দলনেতার প্রস্তাবে সই চুরির অভিযোগ। এবং শঙ্কর, আপনি জানেন কিনা জানি না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, তারা তৃণমূলের দুজন বিধায়ক, তারা অভিযোগ করেছিলেন প্রথমে নৈতিকতার দিক থেকে। সেই নৈতিকতার পাশে তৃণমূল দাঁড়াতে পারলো না, তৃণমূল বহিষ্কার করলো। ধন্যবাদ। বিষয়টি নিয়ে খুব ছোটই বলবো, সেটা হচ্ছে যে একটা দল যখন অন্তঃসার শূন্য হয়, দল যখন নীতিহীনতা এবং ক্ষমতার লিপ্সার মধ্যে ঢুকে থাকে, মানে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে তৃণমূল, কংগ্রেস এইরকম একটি দলের নাম হবে যেটা ক্ষমতার থেকে চলে যাওয়ার এক মাসের মধ্যে, এক মাসও হয়নি, তার মধ্যেই দলটি ভেঙে গুড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু সামনে এসছে। দ্বিতীয়ত হচ্ছে, সন্দীপন সাহা নিজে বলছেন এই দল থাকবে না। আমি বললাম আমার তো ওনার সাথে কথা হয়নি, আমার যতটুকু রাজনৈতিক শিক্ষা বা অভিজ্ঞতা, তাতে মনে হলো যে এত দ্রুত একটা দল পুরো ভেঙে যেতে পারে, সেটা মানে 80 জন বিধায়ক দলের যিনি সর্বোচ্চ নেত্রী ডাকছে, 19 জন উপস্থিত হননি, 19 জন উপস্থিত, 61 জন আসেননি। এর থেকে বোঝা যায় এই দলটা মূলত ক্ষমতাকে সামনে রেখেই তারা এগিয়েছিলেন। এইবার ওই দলের অভ্যন্তর থেকে এই ধরনের ঘটনা সামনে আসাতে আরেকবার আর নতুন করে আমার কারো নাম না নিয়েই বলি, আসলে কথা দলটাই মানে যারা চালান তাদের অনেকেরই জাল শংসাপত্রের অভিযোগ রয়েছে বা কথা আমরা শুনেছি। তো স্বাভাবিকভাবেই যখন এই ধরনের জাল জুয়াচুরির বিষয় আসে, সেই দলের সাথে তৃণমূলের নাম জড়িয়ে থাকবে না, এটা তো হতে পারে না। সেটা সামনে এসছে, তারা তাদের সিদ্ধান্ত নিয়েছেন। একটা বিষয় হচ্ছে যে এতজন দীর্ঘদিনের বর্ষিয়ান বিধায়ক রয়েছেন ওই দলে, ব্লক লেটারে সাইন হচ্ছে। আশ্চর্যের না, আমি একটা অন্য কথা ভাবছিলাম যে আপনি যেদিন থেকে রাজনীতি শুরু করেছেন, ধরুন ছাত্র রাজনীতি থেকে, আপনার জীবনে একটা স্বপ্ন ছিল যে আপনার জায়গাটা নিয়ে আপনি কিছু করবেন, উত্তরবঙ্গের জন্য কিছু করবেন, খুব স্বাভাবিক। আজ আপনি সেই জায়গায় এসে দাঁড়িয়েছেন, আপনি মন্ত্রী, আপনি আপনার জায়গার জন্য কিছু করতে পারবেন। সেইখানে দাঁড়িয়ে আপনি শুনছেন জনপ্রতিনিধিদের এমন একটা ইমেজ, বাইরের লোক বলছেন জনপ্রতিনিধি ব্লক লেটারে নাকি সাইন করছে, সই চুরি করছে। দেখুন, আমি সবসময় এটা বিশ্বাস করি যে পার্টি ইন পাওয়ার, যারা ক্ষমতায় থাকেন তাদের দায়বদ্ধতা অনেক বেশি হয়, এবং রাজনীতির ছবি যদি উজ্জ্বল করতে হয়, শাসক দলের যারা জনপ্রতিনিধি তাদেরকে এই ব্যাপারে বাড়তি উদ্যোগ নিতে হয়। আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতায় আমি মনে করি যে ক্রস সেকশন অফ দ্য সোসাইটি, তারা যে মানুষের সাথে সম্পর্কে সব থেকে বেশি আসে তারা হচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ফলে তাদের ইমেজের উপরে দাঁড়িয়ে নির্ভর করে যে সমাজটা কিভাবে তৈরি হবে। ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই সাম্প্রতিককালে 15 বছরে আমি শুধু দেখেছি যে এক শ্রেণীর চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত, বৈভবে নিমজ্জিত, রাজনীতিকে ব্যবসায় পরিণত করা, অহংকার, ঔদ্ধত্যপূর্ণ আচরণ। আমি না মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতাম, রাজনীতি তো মানুষকে কিছু ফিরিয়ে দেওয়ার জন্য, সেবা করবার জন্য। এই কথাগুলো মুখে যারা বলেন তারা এতটা দুর্নীতিগ্রস্ত কি করে হন? কেননা বৈভবের প্রদর্শনটাও কিন্তু এদের দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়েছিল। আশা করি সেই ছবি পাল্টাবে এবং রাজ্যে নতুন সরকার
মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে, আমাদের রাজ্য সভাপতি শ্রমিকদার নেতৃত্বে, এই কথাটা আমি আবার বলছি যে রবীন্দ্রনাথ নজরুলের বাংলাকে অনুব্রত আরাবুলের বাংলায় পরিণত করা হয়েছিল এই অধঃপতনের যে ইতিহাস, কেননা পতন কখনো শব্দ করে হয় না, তার যে অভিঘাত, সেই অভিঘাতটাকে পরিবর্তন করাটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ, রুচির পরিবর্তন। অনেক বড় বড় নাম বললেন, অনুব্রত আরাবুল। আমরা অতনু গত কয়েকদিন ধরে দেখাচ্ছি পঞ্চায়েত সদস্য, উপপ্রধান, তাদেরই বিলাসবহুল বাড়ি। এটা আমাকে একজন বলল, এটা তো এক ধরনের চাষ, মানে কৃষিতে যেরকম আমরা ফসল উৎপাদন করি, এবার এরা তো যেটা চাষ করেছে, এই চাষের কি নামকরণ হবে আমি জানি না। মানে খাটের তলার টাকা যেরকম একটা বড় সময় আমরা চর্চা করেছি, মানে আলু ফলাতে যাচ্ছে সেখান থেকে টাকা, কোথায় মানে কিছু আংটি দিয়ে গাছ থেকে কিছু পারবে সেখান থেকে টাকা, মানে খেতে টাকা। আমি বলছি যে মানে যে রুচি এস্টাবলিশ করে দিয়ে গেল এই তৃণমূল কংগ্রেস এই রাজনীতির, সেই রুচিকে পরিবর্তন করতে হবে। আমরা আজকে যারা জনপ্রতিনিধি হয়েছি, আমাদের মনে হয় যে তৃণমূল, বা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তৃণমূল কংগ্রেসের পরাজয়ও কিন্তু একটা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে জনপ্রতিনিধিদের একটা শিক্ষা দিয়ে গেল যে দুদিন আগে যে মানে যার অহংকারী বক্তব্য যে শ্মশান তৈরি করতে হবে, কেউ বলছে কি ডিজে বাজাবে, এখন দেখা যাচ্ছে যে পাড়ার ফুটো মস্তানেরও যা দাম আছে এর তাও নেই। ফলে এমন কোনো শব্দ বন্ধ, এমন কোনো ব্যবহার মানুষের সাথে করা উচিত নয় যে এই সময়কালে সেই শব্দবন্ধ বুমেরাং হয়ে তাদেরকে শিক্ষা দিয়ে দেয়। ফলে আমি তো অন্তত প্রতিদিন যেটা ভালো সেটাকে দেখবার চেষ্টা করি, যেটা সমাজে রাজনৈতিক কারণে যেটা খারাপ হচ্ছে সেটাকেও বর্জন করার জন্য সবসময় চেষ্টা করি। এবং আমি যখন যেখানেই বক্তব্য রাখি না কেন, আমি সবসময় এই কথা বলেছি যে রাজনৈতিক জনপ্রতিনিধি বা নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে আর 10টা মানুষের মতন দেখুন, তাদেরকে এমন জায়গায় পৌঁছে দেবেন না যেখানে দাঁড়িয়ে সে নিজের সমাজকে চিনতে না পারে। রাইট, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ক্লাবে পুজো হবে, টাকা অমুক টাকা তমুক টাকা, এই যে দেয়, এই দেওয়ার সময় কেউ প্রশ্ন করে এরা কোথা থেকে দেয়, কোনো কাজ করে না, অথচ দু পকেট ভর্তি টাকা। মানুষ যদি সামনের দিকে তাকানোর সময় একদম শঙ্কর ঘোষ কিন্তু পুরোটাই সাদা। আমার মনে আছে, মানে এই শঙ্কর ঘোষকে আমরা আগ্রাসী মনোভাবে দেখেছি বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে, বারবার। আজ পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছেন, এমন একটা সময় উত্তরবঙ্গ নিয়ে কথা হচ্ছে, আর হয়তো মেরে কেটে মাস 2 হাতে সময় রয়েছে। প্রত্যেকবার জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে বিপর্যয়ে চলে আসে উত্তরবঙ্গে। সেই আগ্রাসী মনোভাব নিয়ে কাজে দেখব শঙ্কর ঘোষকে। প্রথমে তো বলি, মন্ত্রী আমি হইনি, মন্ত্রী হয়েছে আমাদের দলকে যারা সমর্থন করেছেন তারা। আমি ব্যক্তিগত কোনো সাফল্যের অধিকারী নই। আমি তো জানি যে এই দল ক্ষমতায় আসতে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলতে প্রায় 321 জন মানুষ তাদের জীবন বলি দিয়েছেন।